তো শুরু করতেছি। দেখেন, বহুদিন আমি কোহিরেন্স প্রিন্সিপাল পর্যন্ত এসে থেমে গেছিলাম। সামান্য একটুখানি বাকি ছিল। সেই বাকি অংশটুকু আজকে এখন দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, বেশ কিছু প্রবাবিলিটি এক্সিওম, যে ফান্ডামেন্টাল কিছু প্রবাবিলিটি রুল আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি কখনো জিরোর চাইতে ছোট হতে পারে না, অর্থাৎ নেগেটিভ হইতে পারে না। প্রবাবিলিটি গুলার যোগফল অবশ্যই অন হতে হবে। আপনার অ্যাডিটিভিটি রুল, যেটা হচ্ছে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অর্থাৎ দুইটা ইভেন্টের মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, তাহলে তাদের ইউনিয়ন হবে ওই দুইটার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফল। এই বেসিক থিওরি গুলা যদি, এবং আরেকটা বিষয় হচ্ছে যদি একটা স্যাম্পল স্পেসে প্রবাবিলিটি অফ এ এবং মানে এ এর ঘটার সম্ভাবনা এবং এ এর না ঘটার সম্ভাবনার যোগফল অবশ্যই অন হবে। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফল ইউনিয়নের, তাদের ইউনিয়নের প্রবাবিলিটির চাইতে বড় হবে অথবা সমান হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি দেখব যে কোনো একটা সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশনের ক্ষেত্রে সেটা কনসিস্টেন্ট আছে কিনা, আমি অর্থাৎ হচ্ছে কোহিরেন্ট কিনা। তো ইনকোহিরেন্সের কিছু দুইটা উদাহরণ দিয়েছিলাম, যে একটা হচ্ছে যে পি অফ এ যদি আমি 0.7 হয়, পি অফ বি যদি 0.6 হয়, এবং পি অফ এ ইউনিয়ন বি যদি 0.5 হয়। দেখেন, এই দুইটার যোগফল এর থেকে বড়, তো এইটা কনসিস্টেন্ট হওয়ার কথা। কিন্তু দেখেন, ওয়েট, কিন্তু দেখেন যে আপনার আহ, এই রুলটা ভায়োলেট করে কিনা। ধরেন, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতেছি, আবার বলতেছি যে এই দুইটা আপনার কি বলে, বলতেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু এটা সমান হচ্ছে না। তাহলে তো কিন্তু এই জিনিসটা কনসিস্টেন্ট হবে না, এটা কিন্তু ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। আবার আমি আরেকটা জিনিস বলেছিলাম, যে কিন্তু যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, তাহলে সেক্ষেত্রে এই যে পরেরটা, এটা কিন্তু কোহিরেন্ট। কেননা আপনার ইউনিয়ন বি এর মান এই প্রবাবিলিটি দুইটা যোগফলের চাইতে কম আছে। এই পর্যন্ত দেখানো হয়েছিল। এর পরবর্তীতে আমি বলতেছিলাম যে আমি কিভাবে কোহিরেন্স ইনকনসিস্টেন্সি থেকে দূরে থাকবো, অর্থাৎ ইনকনসিস্টেন্সি অ্যাভয়েড করবো কিভাবে। প্রত্যেকটা স্টেপে আমাকে ক্রস চেক করতে হবে। এবং ওই যে প্রবাবিলিটি ট্রিস, ভিজুয়াল এইডের মাধ্যমে যদি আমি জিনিসটা ম্যাপ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, অনেক সময় অনেক ফল্ট ধরা পড়ে। যেমন গতকাল আমি উদাহরণ দিয়েছিলাম যে প্লাস্টিক কাপ আমি বাজারে আনলাম, আমি বলতেছি যে সাকসেসের প্রবাবিলিটি 80%, কিন্তু আমার ফেলিওরের প্রবাবিলিটি 50%। এটা তো হতে পারে। এর কারণ হচ্ছে আমার 80% সাকসেসের প্রবাবিলিটি হয়, ফেলিওর হওয়ার প্রবাবিলিটি কখনোই 20%-এর বেশি হবে না। কারণ টোটাল প্রবাবিলিটি আপনার অনের বেশি হতে পারে না। তো এই ধরনের ইনকনসিস্টেন্ট বিষয়গুলা আপনার ইনকোহিরেন্স বলা হয়। তো ইনকোহিরেন্স থেকে বেঁচে থাকার জন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। এই পর্যন্তই গত ক্লাসের আহ পুরো বিষয়টার সারসংক্ষেপ দিয়ে দিলাম। এখন আমি আজকের টপিকে আসি। আজকের টপিক হচ্ছে, আমি প্রথমেই দেখাবো হচ্ছে আপনার দুইটা জিনিস দেখাতে হবে। একটা হচ্ছে গ্রুপ ডিসিশন মেকিং দেখাতে হবে অবশ্যই। আর একটা হচ্ছে, গ্রুপ ডিসিশন মেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পরবর্তীতে যারা রিসার্চ করবেন বা বিশেষ করে আন্ডারগ্রেড লেভেলে যারা রিসার্চ করবেন, এখানে অনেকেই এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে। কেন, অনেক সার্ভে বেসড রিসার্চ হয়ে থাকে আমাদের ক্যাম্পাসে। তো আমি যদি গ্রুপ ডিসিশন মেকিংটা আগে শুরু করি, তো সবাই রেডি আছেন কিনা দেখেন। আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এক একটা থিওরি। তারপরে নেক্সটটা চলে যাবো, কারণ আজকে অনেকগুলো জিনিস কভার করতে হবে। একটুখানি রেসপন্স করেন যে আপনারা সাথে আছেন কিনা, বা আগের টপিকটা ওকে কিনা আপনার কাছে। জি স্যার, ওকে। জি স্যার, অবশ্যই। ওকে, সামনে গেলাম। শোনেন, গতকাল আমরা সাবজেক্টিভ প্রবাবিলিটি নিয়ে আলাপ করেছিলাম। প্রবাবিলিটি ইভালুয়েশন আর একটা কোহিরেন্স প্রিন্সিপাল, এই দুটো নিয়ে আলাপ করেছিলাম। একবার একটু চিন্তা করেন সাবজেক্টিভ প্রবাবিলিটিটা কি ছিল। যে আমি
কোনো কংক্রিট ডেটা আমার কাছে নাই, কোনো কংক্রিট এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু আমার এক্সপার্টিস আছে। যেমন আমি এতদিন ধরে সিরামিকের প্রোডাক্টের ব্যবসা করি, সিরামিকের প্লেট নিয়ে ব্যবসা করি, বা এর সাথে আমি সংযুক্ত। কিন্তু নতুন করে যখন প্লাস্টিক টেকনোলজি আসলো, আমি প্লাস্টিকের প্লেট বাজারে আসতে যাচ্ছে, তো আমার যেহেতু এক্সপার্টিস আছে, আমি আমার এক্সপার্টিসের উপরে বেস করে এই কথাটা কি বলতে পারি না যে আমি একটা প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি না যে এই প্লাস্টিক প্লেট বাজারে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি ধরেন 60%। তো এই যে আমি আমার এক্সপার্টিসের উপর বেস করে আমি আহ, একটা প্রবাবিলিটি অ্যাসাইন করলাম, এটি হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি, রাদার দ্যান কোনো কংক্রিট ডেটার উপর বা হিস্ট্রিক্যাল ডেটার উপর বেস করে আমি দিলাম। কিন্তু এইটা করতেছে আমার যেন কোনো আজগুবি জিনিস না আসে। অর্থাৎ আমি মন চাইলে একটা প্রবাবিলিটি অ্যাসাইন করে দিলাম, এটা সম্ভব না। সেই প্রবাবিলিটির রুলগুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে এবং তার বাইরে যাওয়ার সুযোগ নাই। এই বাইরে যাওয়ার সুযোগ নাই, এই বিষয়টাই আপনার ডিটেলস আলোচনা করা হয়েছে। এই যে আহ, এটা কি বলে, আপনার কোহিরেন্স প্রিন্সিপাল, রাইট? ইয়েস, হ্যাঁ, কোহিরেন্স প্রিন্সিপাল এই জিনিসটা আলোচনা করেছিলাম যে কি কি বিষয়গুলো ভায়োলেট করলে আমার ইনকোহিরেন্সের উদ্ভব হওয়ার সুযোগ আছে এবং সেগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করবো। এখন আসি, দেখেন, ওই যে সাবজেক্টিভ প্রবাবিলিটিতে কিন্তু একজন এক্সপার্ট, সাধারণত একজন এক্সপার্ট জিনিসটা নিয়ে আলো মানে ভবিষ্যৎবাণী করেছিল বা একটা প্রবাবিলিটি অ্যাসাইন করেছিল। কিন্তু আমরা যদি আরো ইনফর্ম ডিসিশন মেক করতে চাই, অথবা যদি আমরা এমন কোনো সিচুয়েশনে থাকি যে পলিসি মেকিং, যে পলিসি নেওয়ার ক্ষেত্রে অনেক বড় ইফেক্টের সম্ভাবনা আছে, যেমন ট্যাক্স স্ট্রাকচার আপনি রিফর্ম করবেন বাংলাদেশের বা যে কোনো দেশের, সেই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে একটা ট্যাক্স স্ট্রাকচারের উপরে কিন্তু টোটাল দেশের অর্থনীতি নির্ভর করে। তো এই অর্থনীতির একটা সূচককে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি প্রিসাইজ হতে হবে, আরো বেশি উম, ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে, যদি আমি বাংলায় বলতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা গ্রুপ ডিসিশন মেকিং টেকনিকের সাহায্য নিয়ে থাকি। তো গ্রুপ ডিসিশন মেকিং মানে হচ্ছে একা একা না, বরঞ্চ একটা এক্সপার্ট প্যানেল বসে ডিসিশন নেয়। ওই যে প্রবাবিলিটি অ্যাসাইন করবে, কিন্তু সেটা হচ্ছে একজন না, একটা এক্সপার্ট প্যানেল। এখানে মাল্টিপল ইন্ডিভিজুয়াল কাম টুগেদার টু মেক আ চয়েস ফ্রম অ্যাভেলেবল অল্টারনেটিভ। তো এই অল্টারনেটিভ থেকে একটা অল্টারনেটিভ বেছে নেওয়াই তো ডিসিশন নেওয়া। তো এটা একা করবে না, এক্সপার্টদের একটা টিম করবে। তো এর কি ফিচারটা কি হইতে হবে, গুলা কি কি সেগুলো শুনি দেখি। একটা হচ্ছে যে একটা টিম সিনার্জি পাওয়া যায়, যে একা একটা বিষয় এফোর্ট দেয়া দিয়ে যতটুকু সাকসেসফুল হওয়া যায়, একটা টিমের স্পিরিট যখন আপনার সাথে থাকে, তখন সেই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায়। একটা টিমের সবাই মিলে কনসেনসাস, এটা যদি একটা টিমের সবাই মিলে যদি আপনার একটা ঐক্যমতে পৌঁছাতে পারে, তাহলে সেই ডিসিশনটা নিয়ে ধরেন একটা পলিসি ফর্মুলেট করবেন, সেই পলিসি নিয়ে জনমনে আহ, আস্থার জায়গাটা বেশি থাকে। মেজরিটি রুল এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না, কারণ এগুলো খুবই ইজি টপিক, মানে ইজি কথাবার্তা। যে আপনার আহ, যেখানে আহ, যদি হাফ হাফ অফ দা পিপলের ভোট যদি একদিকে যায়, বা হাফের বেশি যদি একদিকে যায়, তো সেটা হচ্ছে আমরা চয়েস, মানে সেটার দিকে আমরা কনসেন্ট্রেট করবো, অর্থাৎ সেটা আমরা বেছে নিই। কিন্তু এখানে আরেকটা সুযোগ আছে, যে মাইনরিটি ইনফ্লুয়েন্স। দেখা যাচ্ছে যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন আছে, যিনি কিনা এই জিনিসটাকে কন্ট্রোল করেন, করতে পারেন, এই ডিসিশন মেকিং প্রসেসটাকে কন্ট্রোল করতে পারেন বা ইনফ্লুয়েন্স খাটাইতে পারেন। তো সেই ক্ষেত্রে তার মতামতটা চলে আসারও একটা সম্ভাবনা থেকে যায়। আর গ্রুপে সবাই মিলে চিন্তা করলে একটা মাথার চাইতে অবশ্যই 10টা মাথা ভালো। এই জিনিসটা আহ কি বলে আপনার, মানে গ্রুপ ডিসিশন মেকিং এর সুবিধা অসুবিধা আমি এক কথায় যদি বলতে চাই, আপনি একটা মাথা দিয়ে চিন্তা করার চাইতে 10টা মাথা দিয়ে চিন্তা করা ভালো। তবে যদি 10টা মাথা এক জায়গায় আনেন, তখন মাথায় মাথায় কিন্তু ঠোকাঠুকিও লাগতে পারে। অর্থাৎ কিছু কনফ্লিক্টের উদ্ভব হইতে পারে। এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা একটুখানি চ্যালেঞ্জিং হইলেও গ্রুপ ডিসিশন মেকিং ওভারঅল আপনাকে একটা ভালো ডিসিশন দিবে। তো কি কি টেকনিক কমনলি ইউজ হয়, আরো অনেক টেকনিক আছে, বহু টেকনিক আছে গ্রুপ ডিসিশন নিয়ে, কিন্তু যেগুলো খুব কমনলি ইউজ হয় আমি সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো। একটা হচ্ছে ব্রেন স্টর্মিং, আপনারা সবাই খুবই পরিচিত, আমি ডিটেলস যাবো না। সবাই এক জায়গায় বসে যত বেশি সম্ভব একটা পয়েন্টের উপরে আপনার আহ কি বলে আইডিয়া জেনারেট করা যায়। যত বেশি সম্ভব আইডিয়া আসবে, বেশি সংখ্যক আইডিয়া আসবে, ততই ভালো।
আচ্ছা, তারপর হচ্ছে নমিনাল গ্রুপ টেকনিক। এই ব্রেনস্টর্মিং আর নমিনাল গ্রুপ টেকনিক একই টাইপের বিষয়, কিন্তু এই ব্রেনস্টর্মিং হচ্ছে আপনি মতামতগুলো সবার সামনে খোলাখুলি দিয়েছেন, আর নমিনাল গ্রুপ টেকনিকে হচ্ছে যে খোলাখুলি মতামত দেন নাই, বরঞ্চ আলাদা কাগজে লিখে রাখছেন বা সিক্রেটলি লিখে রাখছেন, পরে সেইগুলা সবাই মিলে একসাথে ডিসকাস করছেন। ডেলফি টেকনিক আমি ডিটেলসে পড়াবো, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই রিসার্চে জিনিসটা মানে অ্যাপ্লাই করবেন। সোয়াট অ্যানালাইসিস আপনারা ছোটবেলা থেকে করে আসতেছেন, এই জন্য আমি আর এই জিনিসটা দেখাবো না। সোয়াট অ্যানালাইসিসের মানে তো আপনারা সবাই জানেন, যে একটা বিষয়ের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটটা খুঁজে বের করা, এবং সেটা আপনার একটা টেবিল আকারে বা ম্যাপ আকারে আহ, উপস্থাপন করা, সহজ কথা। আর মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এটাও এক ধরনের গ্রুপ ডিসিশন টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেটা আমি অলরেডি পড়িয়েছি, এই জন্য এই দুইটা বিষয় আমি খুব একটা বেশি আলোচনা করবো না। এখন দেখি এর কি কি বিষয় কনসিডার করতে হবে। গ্রুপে আপনি কাদেরকে নিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ওয়েদার ফোরকাস্টের জন্য একটা ডিসিশন মেক করবেন, বা একটা ডিজাস্টারের সিচুয়েশনে আপনি কি কি করবেন সেটা নিয়ে করণীয় ঠিক করবেন। আপনি আনলেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। আপনাকে সংশ্লিষ্ট ফিল্ডের এক্সপার্ট লোককে আনতে হবে। আচ্ছা, আপনাকে ইফেক্টিভ কমিউনিকেশন নিশ্চিত করতে হবে। সবাই মিলে যদি এক জায়গায় কথা বলতে থাকে একটা গ্রুপের মধ্যে, কখনোই ভালো ডিসিশন আসবে না। তো এইটা একজন ফ্যাসিলিটেটর থাকবে, অর্থাৎ আপনার জিনিসটা সে ম্যানেজ করবে, মানে অনেকটা মডারেটর টাইপের। যেমনটা আপনার সংসদে আপনারা দেখে থাকেন, যে মাননীয় স্পিকার থাকেন, ওরকম একজন স্পিকার থাকবে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি আগেই কথা বলেছি, যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে সবাই এক্সপার্ট, কেউ কারোর থেকে কম জানান না। অর্থাৎ একজন একটা কথা বললেন, আরেকজনকে ক্রিটিসাইজ করে বসে যে তুই কি আমার থেকে বেশি জানিস, এই বিষয়টা কিন্তু ডিসিশনের চাইতে বরঞ্চ হ্যাজার্ডাস হয়ে যাবে বেশি। লিডারশিপ বিষয়টা আমি অলরেডি আলোচনা করেছি, যে ডিসিশন মেকিং প্রসেসে মানে একজন ফ্যাসিলিটেটর থাকবে, এবং এখানে সবাই তাদের মানে লিডারশিপ স্কিল এবং পারস্পরিক আহ, সম্মানবোধ, এই বিষয়টা বজায় রেখে কাজ করতে হবে। টাইম কনস্ট্যান্ট, আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়েছেন যে একটা যে কোনো প্রজেক্টের একটা টাইম কনস্ট্যান্ট, টাইম লিমিট থাকে। আপনি ধরেন ডিজাস্টারের শেষে ঘূর্ণিঝড় হইলে আপনি কি করবেন সেটা নিয়ে আলোচনা করতে বসছেন, এই করণীয় ঠিক করতে করতে আপনার ঘূর্ণিঝড় এসে মানুষজন সব মরে গেছে, এরকম হইলে হবে না। অবশ্যই একটা টাইম বাউন্ড থাকতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আগেই আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, তারপরে একটু ধরাই দিচ্ছি। দেখেন, অ্যাডভান্টেজ হলো হচ্ছে ওই যে এক মাথার চাইতে 10 মাথা ভালো, সবাই মিলে ডিসিশন নিলে আপনি ভালো ডিসিশন মেক করতে পারবেন। আরেকটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিটা ভাগ হয়ে যায়, যার কারণে ভালো ডিসিশন আসার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা সবচাইতে আহ, বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে টাইম কনজিউমিং প্রসেস। এবং অনেক সময় এই যে গ্রুপ গ্রুপ থিঙ্কিং অনেক সময় পোর ডিসিশন দেয়, যখন ওই যে একজন ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্স করতে থাকে, বা কেউ যদি প্রবলেম ক্রিয়েট করার ইন্টেনশন নিয়ে আসে, অথবা যদি কনফ্লিক্ট পেতে যায়, তখন কিন্তু অনেক সময় পোর ডিসিশন হইতে পারে। তো আমি যে টেকনিক গুলা বলেছিলাম, প্রথম টেকনিক ছিল হচ্ছে ব্রেন স্টর্মিং। এই পর্যন্ত সবাই আছেন কিনা একটুখানি আমারে বলেন, একটু সাড়া দেন। জি স্যার। শুধু কবিরই সাড়া জি দেয়, স্যার। আর আহাদি সাড়া দেয় 41 জন, 22 জন। জি স্যার। দেবপ্রিয় আছেন? ঠিক আছে, তো টেকনিক গুলা নিয়ে একটুখানি আলোচনা করি। প্রথমে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং এর জন্য আমি এই যে ব্রেন স্টর্মিংটা একটু হাইলাইট করলাম। দেখেন, ব্রেন স্টর্মিং কি, আপনি একটা গ্রুপের মধ্যে বসে যত বেশি সংখ্যক আইডিয়া আপনি নিয়ে আসতে পারেন, এবং সেটা ওপেন ডিসকাশনের মাধ্যমে একজন সেটা লিপিবদ্ধ করতে পারে। কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেউ কাউকে ক্রিটিসিজম করা যাবে না, এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা খুব ইফেক্টিভ হইতে হবে, নাহলে কিন্তু এই জিনিস কাজ করবে না। তো আপনার প্রথমে হচ্ছে যে আপনি প্রিপারেশন নেবেন, টিম ফর্মুলেট করবেন, প্রবলেম ডিফাইন করবেন। এবার আইডিয়া জেনারেশনের জন্য ফ্যাসিলিটেটর, যিনি হচ্ছে আপনার মডারেটর থাকবেন, উনি সবাইকে উদ্বুদ্ধ করবেন, একের পর এক নিজেদের আইডিয়াকে শেয়ার করবে, কিন্তু ক্রস টকিং করা যাবে না, একজনের কথার মধ্যে আরেকজন কথা বলা যাবে না। এবার আপনি আইডিয়ার একটা পুল তৈরি করলেন, এবং এইখানে প্রশ্ন করা যাবে, কিন্তু প্রশ্নটা কখনোই আপনার মানে কনস্ট্রাকটিভ হইতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি ক্রিটিসিজমের উদ্দেশ্যে প্রশ্ন করতে করা যাবে না, কারোর আইডিয়া যদি আপনার বুঝতে প্রবলেম হয়, আপনি বোঝার জন্য প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি ছিল আমার, যে নমিনাল গ্রুপ টেকনিক। এই যে নমিনাল গ্রুপ টেকনিক, এনজি কি, নমিনাল গ্রুপ টেকনিক একদমই সেম, কিন্তু এখানে আপনি হচ্ছে যে ব্লাইন্ড আপনার হচ্ছে
আইডিয়া জেনারেশন হবে। আইডিয়াটা আপনি জেনারেট করে নিজস্ব একটা কাগজে লিখবেন, অথবা আপনি কোথাও লিপিবদ্ধ করে রাখবেন, পরে সবার সামনে সেই জিনিসটা প্রেজেন্ট করবেন। কিন্তু এই ক্ষেত্রেও ক্রিটিসিজম করা যাবে না। যদি আপনার প্রশ্ন করতে পারেন, মানে প্রশ্ন করতে হয়, তাহলে আপনি প্রশ্নটা কনস্ট্রাকটিভ হইতে হবে, অর্থাৎ ক্লারিফিকেশনের জন্য প্রশ্ন করতে পারেন, নট ফর ক্রিটিসিজম। আচ্ছা, এইখানেও স্টেপগুলো আমি এত ডিটেলসে যাচ্ছি না, স্টেপগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। আপনারা যদি মানে জিনিসটা বুঝতে পারেন, তাহলে জিনিসটা হচ্ছে আপনি আহ, মানে সেটাই হচ্ছে সার্থকতা। কারণ এই জিনিস আপনি এই যে স্টেপ গুলো আপনি নিজেই পড়ে নিতে পারবেন। তো এখানের মূল বিষয়টা হচ্ছে যে উম, যেটা বলতেছিলাম, যে ব্লাইন্ডলি সবাই লিখলো, লেখার পরে সিম্পল দেখা যাচ্ছে যে আপনার 50টা আইডিয়া আসলো। আইডি যেমন ডিজাস্টার মানে ঘূর্ণিঝড় হইলে আমরা কি কি করবো। তো এখানে 50টা আইডিয়া আসলো। কেউ বললো যে আমরা খাবার রুটি সংগ্রহ করব, শুকনা খাবার রেখে দিব। কেউ বলবো যে আমরা মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। কেউ বলবে যে আমরা মাইকিং করে আগে থেকে মানুষকে অ্যাওয়ার করব। এর থেকে আমরা কি সবগুলো তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো এর থেকে আমরা বেস্ট আইডিয়া গুলো বেছে নিই। তো বেস্ট আইডিয়া গুলো বেছে নেওয়ার পদ্ধতি হলো, প্রথমে ডিসকাস করব। ডিসকাস করে যদি রিডাকশন করা যায় ভালো, তা নাহলে আমরা ভোটে দিয়ে দিই, র্যাঙ্ক করে ফেলবো। র্যাঙ্ক করে আমরা কি আইডিয়া গুলো সিলেক্ট করে ফেলবো। তো এই দুই টাইপের গেল হচ্ছে আপনার গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। সব থেকে ইম্পর্টেন্ট যে গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক আমি বলতেছিলাম, যে ডেলফি টেকনিক অনেকেই আপনারা ইউজ করবেন সামনে থিসিসে। ডেলফি টেকনিকটা কি হচ্ছে, যে আপনার একটা স্ট্রাকচার্ড কমিউনিকেশন টেকনিক। তো এইখানে অ্যাকচুয়ালি পড়তেছি, দেখেন, দ্য ডেলফি মেথড ইজ স্ট্রাকচার্ড কমিউনিকেশন টেকনিক অরিজিনাল ডেভেলপড বাই সিস্টেমেটিক ইন্টারাক্টিভ ফোরকাস্টিং মেথড রিলাইং অন প্যানেল প্যানেল এক্সপার্ট। এই একটা এক্সপার্ট প্যানেল আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তাদের কাছে আপনি কোশ্চেন পাঠাই দিবেন, তারা সেটাকে রেসপন্স করে আপনারা আবার ব্যাক দিবে, এবং তার উপরে আপনি ডিসিশনটা নিবেন। আচ্ছা, এখন দেখেন স্টেপ গুলা কি কি। ওই যে এই স্টেপ গুলো সব জায়গায় কম বেশি সিমিলার, যে আপনি হচ্ছে এবং এই স্টেপ যদি আপনারা ধরেন মনে রাখার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যে আপনার এই স্টেপ গুলা মুখস্থ করলেন। আপনি জাস্ট লজিক্যালি থিঙ্কিং করে জিনিসটা মাথায় রাখবেন। প্রথমে আপনার কি করতে হবে, একটা এক্সপার্ট প্যানেল সিলেক্ট করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, আগের এক্সপার্টরা একজন আরেকজনকে চিনতো এনজিটি তে এবং ব্রেন স্টর্মিং। কিন্তু এই ক্ষেত্রে কখনোই একজন এক্সপার্ট আর একজন এক্সপার্টকে চিনবে না। সম্পূর্ণই মানে বায়াস ফ্রি করার জন্য জিনিসটা, যে কেউ কাউকে জানবে না। এবং এই জিনিসটা একদম সম্পূর্ণ ব্লাইন্ডলি আপনার কাছে রেসপন্স গুলো আসবে। শুধু যিনি এই রিসার্চ কন্ডাক্ট করতেছেন বা এই ডিসিশন মেকিং প্রসেসটা কন্ডাক্ট করতেছেন, শুধু তিনিই জানবেন সবার রেসপন্স এবং সবার পরিচয়। তো কয়েকটা রাউন্ড, এটা একটা আইটারেটিভ প্রসেস। যা আচ্ছা, দেখেন, আমি যদি আপনারে একটা ধরেন আহ একটা হচ্ছে ধরেন হ্যাভি একটা কোনো মেটালের অবজেক্ট 10জন এক্সপার্টটা আমি নিয়ে আসলাম, এবং 10জন এক্সপার্টটা আলাদা আলাদা ভাবে আমি বললাম যে আপনি একবার করে হাতে নিবেন, বলবেন এর ওজন কত, এবং কেউ কারোরটা জানতে পারবে না। তো 10জনের একজন করলো, এবং তারা নিজেরা নিজেরা কাগজে লিখলো। সেই কাগজটা আমি প্রথম রাউন্ডে কালেক্ট করলাম। করার পরে দেখলাম যে এই কেউ বলছে 5 কেজি, কেউ বলছে 10 কেজি, কেউ বলছে 8 কেজি, কেউ বলছে 7 কেজি, কেউ বলছে 6 কেজি। এবার আমি আবারও ওদেরকে বললাম যে আপনারা ওই সেম কাজটা আবার করবেন। কিন্তু কেউ কাউরে কিন্তু মানে সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি করবে, কেউ কিন্তু আলাদা আলাদা ভাবে করবে, মানে সব একসাথে করবে না। সো আলাদা আলাদা ভাবে করে আমি আবারও করলাম। তো এবার দেখা গেল যে এটা 6 থেকে 8-এর মধ্যে ওঠানামা করতেছে। তারপর আমি আরেক রাউন্ড দিলাম। দেওয়ার পরে আপনার কি মনে হয় না যে একটা পর্যায়ে এসে মোটামুটি এটা স্যাচুরেটেড হয়ে যাবে? এই কথাটার সাথে আপনার একমত কিনা, যে একটা পর্যায়ে এসে দেখা যাবে যে ডিফারেন্সটা অনেক আগে, যেমন একজন 5 বলেছিল, একজন 15 বলেছিল। কিন্তু এই কয়েক রাউন্ড করার পর এই কাজটা মানে যত বেশি রাউন্ড করবো তত দেখা যাবে যে ডিফারেন্সটা 2-3-এর বেশি আর হচ্ছে না। এই কথাটার সাথে আপনার একমত কিনা? জি স্যার, একমত। জি জি স্যার। স্যার। তো এই এই কাজটাই করাই হচ্ছে ডেলফি টেকনিক। তো আপনি হচ্ছে ফার্স্ট রাউন্ড কোশ্চেনারি পাঠিয়ে দিলেন, এইটার এইটার এগেনস্টে আপনি হচ্ছে এটার রেসপন্স গুলো কালেক্ট করলেন। কিন্তু এই এক্সপার্টটা কিন্তু কেউ কাউকে চিনে না। তো আপনার কাছে রেসপন্স আসলো, আপনি সেই রেসপন্স গুলো নিয়ে একটা অ্যানালাইসিস করলেন। করে ওই সেম কোশ্চেন বা কিছুটা ন্যারো এন্ডেড কোশ্চেন, এটা দুই ভাবেই করতে পারেন। একটা হচ্ছে সেম কোশ্চেন রাখতে পারেন, অথবা জিনিসটাকে ন্যারো করে দিতে পারেন। যেমন আপনি প্রথম প্রশ্নটা ছিল, আপনার প্রথমে রাউন্ডের প্রশ্নটা এমন ছিল যে যদি ঘূর্ণিঝড়
বা প্রাকৃতিক দুর্যোগ, প্রথমে যদি এরকম হইতে পারে যে প্রথমে ছিল যে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তার পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে করবো। এবার আপনি অ্যানালাইসিস করে প্রথম রাউন্ডের রেসপন্স নিলেন, অ্যানালাইসিস করলেন, এবার সেকেন্ড রাউন্ডে আপনি কোশ্চেনটা একটু ন্যারো করে দিলেন। আগে ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, এখন বললেন যে না, শুধু ঘূর্ণিঝড় হইলে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনি ওটা নিলেন, নেয়ার পরে আহ, আপনি তৃতীয় রাউন্ডে যে আবার ওটা আরো ন্যারো করে দিলেন, যে উপকূলীয় এলাকায়, আগে ছিল পৃথিবীর যে কোনো জায়গায়, এখন বাংলাদেশের উপকূলীয় এলাকায় যদি ঘূর্ণিঝড় হয় তাহলে আমরা কি করতে পারি। এবার ন্যারো তো যাইতে পারেন অথবা সেম রাখতে পারেন, যেমন আমি ওজনের উদাহরণটা একটু আগে দিলাম। তো এইভাবে আপনি রাউন্ড, এটা একটা আইটিটিভ প্রসেস। তো এই ইটারেটিভ প্রসেসটা আপনার হচ্ছে, এবার এবার হচ্ছে আবারও আপনি সেকেন্ড রাউন্ডের রেসপন্স নিয়ে অ্যানালাইসিস করলেন। দেন যদি আরো রাউন্ড দরকার হয়, যতগুলো রাউন্ড সম্ভব আপনি কন্ট্যাক্ট করলেন, এবং যখন এই জিনিসটা স্যাচুরেশনে গেল, অর্থাৎ একটা কনসেনসাসে পৌঁছালো, তখন আপনি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলেন এবং ডিসিশন নিয়ে করলেন। এর সুবিধাগুলা কি কি? আপনার বায়াস ফ্রি হয়, যেহেতু কেউ কাউকে চিনে না। যখন আপনি একজনকে চিনে, তখন দেখবেন আপনারা সবাই যখন একসাথে বসে ডিসিশন মেক করেন, যে একজন যদি বলে সিম্পলি হচ্ছে ট্যুরে কোথায় যাইতে চান, একজন বললো যে ভাই সমুদ্রে চলো, তো পাশের জন্য কিন্তু সে দেখাচ্ছে আসলে কোনো ডিসিশন নিতে পারে নাই তখনও, পাশের জন্য একটা শুনে বললো যে ভাই চল সমুদ্রে চল। এই বায়াসনেস চলে আসে। তো এই বায়াসনেসটা ফ্রি করে দেয়। যেহেতু ইটারেটিভ প্রসেস, সেহেতু আপনার এই জিনিসটা রিফাইন হওয়ার মানে ডিসিশনটা বারবার রিফাইন হয়। তো এই রিফাইন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, অর্থাৎ ডিসিশনটা আরো মানে প্রিসাইজ বা কারেক্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে বেড়ে যায়। যেহেতু আমি একটা এক্সপার্ট প্যানেল নিয়ে কাজ করতেছি, তো তাদের সবার ইনপুট একসাথে আসে, এটা একটা ভালো বিষয়। আর ফ্লেক্সিবিলিটি, আপনি যে কোনো জায়গা থেকে জিনিসটা কন্ট্যাক্ট করতে পারছেন, এবং ওয়াইড রেঞ্জ রেঞ্জ অফ এক্সপার্ট আপনি ইনক্লুড করতে পারছেন। ডিসঅ্যাডভান্টেজ কি? সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো অনেক সময়ের ব্যাপার, এক এক রাউন্ড করতে খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এক্সপার্ট তাদের এত সময় নাই যে এই রেসপন্স দেয়ার, তারাও হচ্ছে ব্যস্ত মানুষ। তো এই ক্ষেত্রে রেসপন্সের রেটটা খুব লো, রেসপন্স রেট এই জিনিসটা খুবই ভোগায়, এই দুইটা বিষয় সব থেকে বেশি ভোগায়। আর এখানে টাকা পয়সা খরচ করতে হয়, রিসোর্স ইন্টেন্সিভ। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কোশ্চেনারিটা গুরুত্বপূর্ণ। কোশ্চেনারিটা যদি সঠিকভাবে ডেভেলপ না হয় তাহলে কিন্তু কাজ করবে। অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন গুলো একটু দেখাচ্ছে exactly। কোন একটা প্রোডাক্ট বা কোন একটা বিজনেসের বা কোন একটা পলিসির ফিউচার ট্রেন্ড কি হইতে পারে, পলিসি মেকিং, আপনার ট্যাক্স স্ট্রাকচার কি হবে, আপনার দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, আপনি দেশের মেগা প্রজেক্ট গুলা কিভাবে হ্যান্ডেল করবেন, মেগা প্রজেক্ট আদৌ নিবেন কি নিবেন না, আপনার মানে কোম্পানির ক্ষেত্রে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আপনার 5 ইয়ার্স গোল কি, সেই অনুযায়ী আপনি কি কি স্ট্র্যাটেজি নিবেন সেটা অ্যাচিভ করার জন্য। তারপর হেলথ কেয়ারে খুব বেশি ইউজ হয় যে 10টা মেডিসিন অ্যাভেলেবল আছে এই রোগের ট্রিটমেন্টের জন্য, কোন মেডিসিনটা আমি অ্যাপ্লাই করবো। তো দেখবেন যে একটা ডাক্তার একটা বোর্ড বসায় ডিসিশন, এটা কিন্তু অনেকটা এই গ্রুপ ডিসিশন মেকিং এর মতো, যদিও তারা এগুলোতে ডেলফি ইউজ করতে পারলে আরো বেশি ভালো হতো। তো ডেলফি হচ্ছে খুবই একটা পাওয়ারফুল টুল। এটা আপনারা রিসার্চে অনেকেই যারা হচ্ছে ম্যানেজমেন্ট রিসার্চ করবেন অনেকেই দেখবেন যে আপনার ইউজ করা লাগতেছে। তো এই জন্য আমি জিনিসটা ডিটেলসে পড়াইলাম। তো এইটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে এর আগে যেমন সাবজেক্টিভ প্রবাবিলিটি বা কোহেরেন্স প্রিন্সিপাল পড়াইছি, এটা মোটামুটি মানে পরীক্ষার জন্য ওই লেভেলে গুরুত্বপূর্ণ না হলেও ওটা আপনার কাজে লাগবে বাস্তবিক জীবনে, প্লাস হচ্ছে রিসার্চের ক্ষেত্রেও কাজে লাগবে। আর এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্লাস আপনার রিসার্চের জন্য গুরুত্বপূর্ণ। তো এরপরে আমি চলে যাব, আপনারা যদি সবাই থাকেন তাহলে শুরু করি, নাকি 1 মিনিট গ্যাপ দিয়ে নেব? একটুখানি রেসপন্স করেন ভাই। স্যার শুরু করেন। শুরু করেন। জি স্যার, আচ্ছা শুরু করে দেন। আচ্ছা, একটুখানি ধৈর্য ধরেন, আমি হচ্ছে এটা শেয়ার দিয়ে দিই। দেখেন, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সোশ্যাল চয়েস থিওরি, এই জিনিসটাও সিলেবাসে সম্ভবত আছে, থাকুক বা না থাকুক আমি পড়াবো আর কি, কারণ এই জিনিসটা জানা দরকার। দেখেন, আপনারা যখন ধরেন ভোট দিতে যান, ধরেন আপনি ভোটের আয়োজন করলেন, লোক ছিল 100 জন, এখানে রেসপন্স করেন, তা আপনার লোক ছিল 100 জন, টোটাল ভোটার, নাম্বার অফ ভোটার। এখন এই 100 জনের মধ্যে 3 জন ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেট এ পেয়েছে 40 ভোট,
ক্যান্ডিডেট বি পেয়েছে 30 ভোট, ক্যান্ডিডেট সি পেয়েছে 20 ভোট, আর 10 জন ভোট দিতে আসে নাই। আমার কথা বুঝেছেন? এখন জয়ী হবে কে? যে 40টা পাইছে ক্যান্ডিডেটে। এখন লোক কতজন? 100 জন। তাহলে 40 জনের জি মতামতকে স্যার। আপনি প্রাধান্য দিলেন, আর বাকি 60 জনের মতামতের কোনো দাম নাই। মেজরিটির মতামত তাহলে আপনি দামই দিলেন না। তাহলে এইটা কি সঠিক সঠিক সিস্টেম? স্যার এক সেন্সে তো মেজরিটির মতামতকে দাম দেওয়া হচ্ছে, কারণ বাকি যে হচ্ছে 60 জন, বাকি 60 জনের মতামত তো স্যার স্ক্যাটার্ড, ওদের মতামত তো ইউনিফাইড না। তো সেই হিসেবে তো মেজরিটিকে দাম দেওয়া হচ্ছে। ইউনিফাইড না, কিন্তু তাদের মতামত তো আছে। তাদের মতামত তো আমি গ্রহণ করতে পারতেছি না, বা তারা তো বলবে যে আমরা 60 জন একদিকে, মানে 60 জন তো ওনার পক্ষে না, 60 জন তো এনাকে ডিসলাইক করে, মানে এরে ডিসলাইক করে। তাহলে তারা 60 জন তো বলবে যে আমরা যারা ডিসলাইক করি তারাই দিয়ে দিলাম। তো আমাদের এই ভোটিং সিস্টেমে কিন্তু, মানে কোনো ভোটিং সিস্টেম কিন্তু পারফেক্ট না। এটাই পড়াবো। সোশ্যাল চয়েস থিওরি মূলত এটাই। সোশ্যাল চয়েস থিওরি ইজ এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইজিং কালেকটিভ ডিসিশন মেকিং প্রসেস where the preference of individuals are aggregated to reach a collective decision. তো এটা হচ্ছে আপনারা যখন ট্যুরের জায়গা সিলেক্ট করেন, এটা হচ্ছে একটা অনেকটা সোশ্যাল চয়েস থিওরি আপনি বলতে পারেন, কিন্তু এই জিনিসটা ইকোনমিক্স, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফিতে খুব বেশি মানে ইউজ হয়ে থাকে। কারণ পলিটিক্সে তো খুবই বেশি ইউজ হয়। তো এর কি কনসেপ্ট গুলো কি কি একটু দেখবো। যে আপনি সবার প্রিফারেন্সটারে এক জায়গায় করতেছেন, একটা ভোটিং সিস্টেম দাঁড় করাচ্ছেন, কিছু ফেয়ারনেস ক্রাইটেরিয়া দাঁড় করাচ্ছেন, যদিও 100% ফেয়ারনেস আনা সম্ভব না। ইয়ারোস ইম্পসিবিলিটি থিওরাম পড়াবো, সামনে আছে। সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন, অর্থাৎ হচ্ছে এ ফাংশন দ্যাট র্যাঙ্কস সোশ্যাল স্টেটস অর আউটকামস বেসড অন ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সটার গুরুত্ব দিয়ে আপনারা হচ্ছে সোশ্যাল, মানে সামাজিক কল্যাণে ডিসিশন মেটার। এখন প্রথমটা দেখি, মানে এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি সার্চ দিবেন। এই অল্প সময় এত, মানে এই বিষয়গুলো এত ভাস্ট এবং এত ইন্টারেস্টিং যে আসলে এই অল্প সময়ে কভার করা ইম্পসিবল একটা। তো আপনারা এই জাস্ট কি পয়েন্ট গুলো আমি এখানে দিয়ে রাখছি, আপনারা একটুখানি সার্চ দিয়ে এই জিনিসগুলো একটু পড়বেন। খুবই খুবই ভালো লাগবে এই জিনিসগুলো, মানে মজা লাগবে দেখুন পড়তে। তো অ্যারোস ইম্পসিবিলিটি থিওরাম, এই অ্যারোস ইম্পসিবিলিটি থিওরাম হচ্ছে যে কোনো ভোটিং সিস্টেম, একদম পারফেক্ট ভোটিং সিস্টেম ডিজাইন করা সম্ভব না, একদম এক কথায়। ইট ইজ ইম্পসিবল টু ডিজাইন আ ভোটিং সিস্টেম দ্যাট সাইমultaneously স্যাটিসফাইস অল দ্য ফলোইং ক্রাইটেরিয়া। যে নন ডিক্টেটরশিপ হবে, যে একজন ব্যক্তির মতামতের প্রাধান্য পাবে, এই ধরনের ভোটিং সিস্টেম কখনোই পারফেক্ট। তারপরে হচ্ছে আনরেস্ট্রিক্টেড ডোমেইন, মানে আপনি বললেন যে শুধুমাত্র শিক্ষিত লোক ভোটে দাঁড়াইতে পারে, এটা তো হইতে পারে না। আপনি ডোমেন রেস্ট্রিক্ট করবেন। তারপর হচ্ছে প্যারিটি ইফেক্ট, আপনার প্যারিটি ইফেক্ট যথেষ্ট ভালো করে পড়ছেন যে 80% প্রবলেমের জন্য 20%, সরি 80%, কি বলে, হচ্ছে 20% কারণে 80% প্রবলেম ক্রিয়েট হয়। সহজ করে 20% লোকের হাতে 80% সম্পদ কুক্ষিগত। তো এই প্যারেটো ইফেক্ট ফ্রি হবে, যে কোনো মানে ইনফ্লুয়েন্সিয়াল পিপল সেখানে হস্তক্ষেপ করবে না। তারপরে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স অফ ইরিলেভেন্ট অল্টারনেটিভ, দেখা যাচ্ছে যে আপনি ট্যুরের করতেছেন, যে আপনি এটা লং ট্যুরে যাবেন। তো সেখানে কক্সবাজার আছে একটা অপশন, সেখানে সেন্ট মার্টিন আছে একটা অপশন, সিলেট আছে একটা অপশন, সাজেক আছে একটা অপশন, আবার আমাদের বিনোদিয়াও আছে একটা অপশন। এখানে বিনোদিয়াটা কি, অনেকটা ইরিলেভেন্ট না? তো এই ধরনের অপশন থাকবে না। তারপরে হচ্ছে ট্রানজিটিভিটি প্রপোজ করবে, অর্থাৎ হচ্ছে যদি একজন ব্যক্তি, ধরেন কবির, তারপর হচ্ছে ফয়সাল, আর হচ্ছে আহ আহাদ, এরা 3 জন ভোটে দাঁড়াইছে। এখন দেখা যাচ্ছে আমি বললাম যে কবির আহাদের চাইতে ভালো, আবার আহাদ, সরি কবির আহাদের চাইতে ভালো, আবার ফয়সাল কবিরের চাইতে ভালো। তার মানে অবশ্যই আহ ফয়সাল
আদের থেকেও ভালো। তো এই কনসিস্টেন্সিটা থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কন্ডোরসেট প্যারাডক্স, গুরুত্বপূর্ণ। কালেকটিভ প্রিফারেন্স ক্যান বি সাইকেলিং। এটা কিন্তু লিডিং টু সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ নো ক্লিয়ার উইনার। দেখেন, অনেক সময় এমন সিচুয়েশন ঘটে যায় যে কোনো ক্লিয়ার উইনার মানে নির্ধারণ করা মানে আপনার ইম্পসিবল হয়ে যায়। যদি আপনার ভোটিং এর ক্ষেত্রে আপনি যদি একজনের ভোট না দিয়ে বরঞ্চ আপনি যদি একটা রেটিং সিস্টেম করতেন, যে আপনি র্যাঙ্ক করে দেবেন, তিনজনের র্যাঙ্ক করে সাজাই দিবেন, তো আপনি র্যাঙ্ক করলেন একরকম, আরেকজন র্যাঙ্ক করলো আরেক রকম, র্যাঙ্কিং এ যে সবচেয়ে বেশি থাকবে সেই জিতবে। তো অনেক সময় দেখা যায় যে দুইজনের র্যাঙ্কিং সমান হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আর এটা হচ্ছে যে গিবার্ট স্ট্যান্ড হোয়াইট ওয়েট থিওরাম। এই থিওরামটা একটুখানি সার্চ দিয়ে পড়েন, অনেক মানে একটু ইউটিউবে দিয়ে, খুব মজার, খুব বেশ মজার। দেখেন একটুখানি পড়তেছি, এনি ভোটিং সিস্টেম দ্যাট এইমস টু চুজ আ সিঙ্গেল উইনার অ্যান্ড is designed to handle three or more options will be susceptible to strategic voting, where individuals may not reveal their true preferences. ট্রু প্রিফারেন্স রিভিল করবে না, কিন্তু আপনাকে একজন সিঙ্গেল উইনাররা চুজ করতে হবে। তো এই যে তিনটা থিওরি, এই তিনটা থিওরি একটুখানি পড়েন, এখানে খুব জাস্ট মানে এই প্রথম লাইনটা দেয়া, কিছুই নাই এখানে। তো এই জিনিসটা আপনার আহ, পরীক্ষায় গুরুত্ব গুরুত্ব প্রচন্ড বহন না করলেও আপনাদের মানে এই জিনিসগুলো জেনে রাখা ভালো। কারণ পরবর্তীতে আপনারা কেউ না কেউ ডিসিশন মেকিং এর জায়গায় যাবেন, পলিসি ফর্মুলেশনের জায়গায় যাবেন, তখন কাজে লাগবে। এখন দেখি ভোটিং সিস্টেম গুলো একটু দেখে নিই। পপুলারিটি ভোটিং, যে ওই যে বেশি ভোট পাবে সেই উইনার। আচ্ছা, সিম্পল সিস্টেম, অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল সিস্টেম, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আহ, যেমন আমি ডিসঅ্যাডভান্টেজ বলে দেই যে টাইরেনি অফ মেজরিটি কান্ট বি দ্য ডেমোক্রেসি। এই অর্থটা এই লাইনটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। দেখেন, এক জায়গায় দেখা যাচ্ছে একটা প্যানেল ভোট দিবে, আমি দেখা যাচ্ছে যে আমার পছন্দের কি বলে আপনার আহ মানুষজনরে ভোটার সিলেক্ট করলাম। অথবা একটা জিনিস চিন্তা করেন, যেমন আমি যদি কয়লা মাইনিং শুরু করি, পরিবেশ প্রচন্ড ভাবে বিপর্যস্ত হবে, কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে। কারণ আমি ঘোষণা দিলাম যে আমি নির্বাচিত হইলে আমি কয়লার মাইনিং চালু রাখবো, তাহলে স্বাভাবিক মানুষ আমাকে ভোট দিবে। কিন্তু এটা আজকে তাদের জন্য বেনিফিশিয়াল হইলেও কিছুদিন পরে কিন্তু জিনিসটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো মানুষ কিন্তু আমার ভোট দিয়ে দেবে। কিন্তু আরেকজন ব্যক্তি সে ভালো করেই বলছে যে না, আমি পরিবেশ রক্ষা করবো, যাতে আপনারা লং টার্ম সাস্টেনেবল প্র্যাকটিসের দিকে যাইতে পারেন, তিনি কিন্তু ভোট পাচ্ছেন না। তো এই ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু এখানে থেকে যায়। মেজরিটি রুল, আরেকটা বিষয়, মেজরিটি রুল হচ্ছে কিন্তু অবশ্যই হাফের বেশি ভোট পাইতে হবে তাকে জিততে গেলে, হাফের বেশি ভোট অবশ্যই পাইতে হবে। এই যে র্যাঙ্ক চয়েস ভোটিং, যে জিনিসটা আমি একটু আগে আলোচনা করতেছিলাম, তো এই র্যাঙ্ক চয়েস ভোটিং খুবই ইন্টারেস্টিং। তো ভোটাররা র্যাঙ্ক করে, একজনকে বেছে না নিয়ে যে কয়জন আছে সেই কয়জনকে সিরিয়ালে সাজাই নেয়, যে প্রথমে আমার এনারে পছন্দ, দ্বিতীয় নাম্বার এনারে পছন্দ, এইভাবে। আচ্ছা, ভোট কাউন্ট। ভোট কাউন্ট আপনারা সবাই জানেন কম বেশি, এটা আসলে এত ডিটেলস আর যাই না। ভোটার্স র্যাঙ্ক ক্যান্ডিডেটস এন্ড পয়েন্টস আর অ্যাসাইন্ড, মানে রেটিং দেয় বেসড অন দেয়ার পজিশন ইন দ্য র্যাঙ্ক। দ্য ক্যান্ডিডেটস উইথ হাইয়েস্ট টোটাল পয়েন্টস, যে টোটাল হাইয়েস্ট পয়েন্ট পায় সে হচ্ছে উইনার। যেমন আপনার হচ্ছে যে বিভিন্ন প্রতিযোগিতায়, রিয়েলিটি শোতে এই ঘটনাটা ঘটে। তো ফেয়ারনেস ক্রাইটেরিয়া গুলো একটুখানি দেখেন, একটুখানি দেখেন। আমি যেহেতু টাইম শেষ, এত ডিটেলস আলোচনা করতে পারতেছি না। তো সোশ্যাল চয়েস থিওরির অ্যাপ্লিকেশন গুলো খুবই ইন্টারেস্টিং, যে পলিটিক্যাল ইলেকশন, তারপর হচ্ছে ইকোনমিক ডিসিশন, আমরা কোথায় ইনভেস্ট করব কোথায় করব না, এডুকেশনে বেশি ইনভেস্ট করব নাকি আহ, কি বলে মিডিয়া, আপনার হচ্ছে অন্য সেক্টরে বেশি ইনভেস্ট করব। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে এই সোশ্যাল চয়েস থিওরি খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি, আপনাদেরকে যা যা পড়ানো হয়েছে, বেশ অনেক কিছুই পড়ানো হয়েছে, এর সাথে আপনারা একটু গেম থিওরি পড়বেন। গেম থিওরিটা জাস্ট একটু সার্চ টার্চ দিয়ে পড়েন। এটা হচ্ছে আপনার আমাদের, আমি যে বইটা দিয়েছিলাম ওইখানেও পাবেন। এবং ওর পিছনে দেখবেন আমার বইয়ের দুইটা চ্যাপ্টার আছে গেম থিওরি। তো এই গেম থিওরির দেখবেন যে আহ, আপনার কিছু ম্যাথ আছে, ওইগুলো একটু নিজেদের এর জন্য দেখতে। আমি গেম থিওরিটা এই জন্যই করাই নাই, কারণ আপনারা এটা অপারেশন রিসার্চ করে এসেছেন। তো
এই যে এই থিওরি গুলো একটা একটা থিওরির নাম ধরে সার্চ দিবেন, দেখবেন যে চলে আসছে। বেশ ভালোই লাগবে আশা করি। আচ্ছা, আর আমি হচ্ছে ভিডিওগুলা মোটামুটি সব আপলোড করে দিয়ে রাখছি। যেমন আমি যদি চ্যানেলে যাই, দেখেন এইখানে হচ্ছে আপনারা ভিডিও গুলো সব পাবেন। তো এগুলো দেখে নিতে পারেন আপনাদের ফার্দার ক্লারিফিকেশনের জন্য। সবগুলো ভিডিও আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। তো আপনাদেরকে আমি ক্লাসে আরো একবার রিক্যাপ দিয়ে দিব কি কি পড়িয়েছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করি। আর এই পর্যন্তই নাকি? আর আপনারা হচ্ছে ভালো করে ঈদ কাটান। থ্যাংক ইউ। জি স্যার, ঈদ মোবারক স্যার। হ্যাঁ, ঈদ জি মোবারক। ঈদ স্যার, ঈদ মোবারক মোবারক। স্যার। স্যার তো ঈদ মুবারক। ঈদ মোবারক, ভালো ঈদ থাকবেন। মোবারক আল্লাহ স্যার, হাফেজ। ঈদ মোবারক। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।